Over the past 50 years, 3,000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the Atlantic Ocean. Ships have gone missing, planes have gone missing. Known as the Devil's Triangle. নমস্কার বন্ধুরা, গ্লোব নিউজ এন্ড এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সালটা 1945, 5 ডিসেম্বর দুপুর 2:10 এমন সময় ইউএস নেভির 5টা বোমারু এয়ারক্রাফট ফ্লোরিডা থেকে টেক অফ করে। এই মিশনটা ছিল একটি সাধারণ মিশন, যে মিশনটার নাম ছিল ফ্লাইট 19। অর্থাৎ এই মিশনটা সাধারণ একটি ট্রেনিং মিশন। ফ্লাইটে 14 জন ক্রিউ সদস্য ছিল, যাদেরকে লেফটেন্যান্ট কার্লেস ক্যারল টেলর, একজন অভিজ্ঞ পাইলট, এর দ্বারা লিড করা হয়েছিল। এই 5টা প্লেন ফ্লোরিডা থেকে ইস্টের দিকে যায়। সব কিছু স্বাভাবিক ছিল, এমনকি আবহাওয়া পরিষ্কার ছিল। কিন্তু টেক অফ করার মাত্র 2 ঘন্টা পরেই তখন তাদের স্কোয়াড্রন লিডার জানায় যে হঠাৎই এটার কম্পাসের সমস্যা হতে থাকে। এটা কাজ করা বন্ধ করে দেয়। তারপর তাদের কাছে থাকা ব্যাকআপ কম্পাসের সাহায্য নিতে চায়, কিন্তু সেটাও ফেল হয়। তাদের জানা ছিল না তারা তখন কোন পজিশনে রয়েছে। তারা তখন বাকি পাইলটদেরকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু তাদেরও যন্ত্রপাতি ব্যর্থ হয়ে থাকে। স্কোয়াড্রন লিডারের নাম ছিল চার্লস ক্যারেল টেলর। আর কম্পাস খারাপ হওয়ার পর বিভ্রান্তজনকভাবে রেডিও ট্রান্সমিশন থেকে কিছু বিড়বিড় শব্দ শুনতে পাওয়া যায়। যে বিড়বিড় শব্দে টেলর বলেন, Florida. I'm over land but it's broken. I'm sure I'm in the Keys but I don't know how far down and I don't know how to get to Fort Lauderdale. এবং এই সময় আবহাওয়া খারাপ হতে থাকে। সন্ধে 4:56 সময় টেলরের মনে হয় তাদের প্লেনগুলি গালফ অফ মেক্সিকোর উপর উঠছে, তাই তাদের ফ্লোরিডার দিকে যেতে হলে ইস্টের দিকে ফিরে যেতে হবে। তাই তারা তাদের সমস্ত কমান্ডোদের ফিরে যেতে আদেশ দেয়, কিন্তু ক্রিউ মেম্বারদের মনে হয় তারা ইস্টেই আছে, তাই তাদের ওয়েস্টে যাওয়া উচিত। তারপর একটা প্লেন থেকে রেডিও ট্রান্সমিশন শোনা যায়, Lauderdale. Damn it. If we could just fly west, we would get home. মেম্বার তখন বিশ্বাস করছিল তাদের ফিরে যাওয়ার জন্য ওয়েস্টের দিকেই যেতে হবে। কিন্তু আবহাওয়ার অবনতি এবং সূর্যাস্তের কারণে চারিদিক অন্ধকার হয়ে যায়। এই সময় অনুমান করা হয় যে প্লেনগুলি ফ্লোরিডার ইস্টে 370 কিলোমিটার ছিল। সন্ধ্যে 7:04 টেলরের থেকে শেষ রেডিও ট্রান্সমিশন আসে। এরপর এই 5টা প্লেন সব সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। আজ পর্যন্ত আমরা এই প্লেনগুলির ব্যাপারে জানি না এগুলি কোথায়, এগুলির সাথে কি হলো। ফ্লাইট 19 অদৃশ্য হয়ে যাওয়ার পর একটি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন টিম গঠন করা হয় এবং পরবর্তীকালে তাদের মিশন ছিল ফ্লাইট 19কে খোঁজা। এই খোঁজ চালানোর সময় এই প্লেনটিও অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ প্রথম ফ্লাইট 19-এ 14 জন এবং মেরিনার সার্চ অ্যান্ড রেস্কিউতে 13 জন নিখোঁজ। এর কয়েকদিন পর একটি বিশাল বড় সি অ্যান্ড স্কাই সার্চ অপারেশন টিম তৈরি করা হয়। এই সময়কার মধ্যে এটিই ছিল সবথেকে বড় ওই 2টো প্লেনকে খোঁজার জন্য সবথেকে বড় অপারেশন টিম। কিন্তু এই 2টো টিম এই 2টো প্লেনকে কোনোভাবেই তারা খুঁজে পাচ্ছিল না। না পাচ্ছিল কোনো মানুষের দেহ, কিংবা না পাচ্ছিল কোনো প্লেনের অংশবিশেষ। তারা কিছুই খুঁজে পাচ্ছিল না। রহস্যজনকভাবে এই যে স্থানে এই 2টি প্লেন গায়েব হয়ে যায়, সেই স্থানকেই আমরা বলি বারমুডা। বারমুডা ট্রায়াঙ্গেলকে মনে করা হয় একটা রহস্যজনক জায়গা, যেখানে 100টারও বেশি জাহাজ আর এয়ারক্রাফট অদৃশ্য হয়ে গিয়েছে, যাদের কোনো খোঁজ খবর নেই। এটা এমন একটা জায়গা যেটা ইউএসের ফ্লোরিডা থেকে পোর্তো এবং উত্তরে বারমুডা দেশের মধ্যে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল হয়ে যায়, যেটা 5 লাখ স্কোয়ার মাইলের থেকেও বেশি একটা এরিয়া বা জায়গা, যেটাকে আমরা চিনি বারমুডা ট্রায়াঙ্গেল নামে। বারমুডা ট্রায়াঙ্গেলের 500 বছরেরও পুরাতন ইতিহাস রয়েছে। 1492 সালে কলম্বাস যখন নতুন পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়েছিলেন, তখন তিনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন, তখন ওনার কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। এমন একটা রাতে উনি যখন জাহাজ থেকে বেরিয়ে এসে আকাশের দিকে দেখেন, তখন একটা অদ্ভুত রশ্মি তার চোখে পড়ে। ওই অদ্ভুত রশ্মিটা আগুনের গোলার মতো, এবং উনি এটাও দেখেন যে ওই গোলাকৃতি আলোটা সমুদ্রে পড়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের নানান নামকরণ করা হয়, যেমন দি সি অফ দ্য গ্রেভিয়ার্ড, দি সি অফ দ্য ডোম, সারাগোসা গ্রেভিয়ার্ড, যে নামগুলি 18 এবং 19 শতাব্দী পর্যন্ত চলেছিল। কিন্তু আধুনিককালে বারমুডা ট্রায়াঙ্গেলের নামটি প্রথম 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত করা হয়। 1964 সালে একটা অ্যারাগোসি নামে ম্যাগাজিনে এইচ গাদ্দিস নামে এক ব্যক্তি একটা আর্টিকেল লিখেন,
1964 সালে যার টাইটেল ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। তখনই প্রথমবার এই শব্দের ব্যবহার করা হয়। তিনি এই আর্টিকেলে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বিভিন্ন রহস্যজনক ঘটনা উন্মোচন করেছেন, যেগুলি কয়েক শতক ধরে চলে এসেছে, যেগুলি তিনি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেন। এবং তিনি এখানে একটা রহস্য তৈরি করার চেষ্টা করেছিলেন, কারণ কিছু তো আছে এই জায়গাতে যেখানে এত জাহাজ, এত বিমান নিখোঁজ হয়ে গিয়েছে। কিছু অন্যান্য ভয়ঙ্কর ঘটনা বলতে গেলে 1918 খ্রিস্টাব্দে ইউএস সাইক্লোপ জাহাজকে নিয়ে বলতেই হয়, যেটা ছিল ইউএসএ তৎকালীন সময়ের সর্ববৃহৎ দ্রুতগতি সম্পন্ন নেভি শিপ। এটার গুরুত্ব ছিল অনেকটাই, বিশেষ করে যখন প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করে। এটা ট্রুপস আর কয়লা পরিবহনে ব্যবহার করা হতো। 1918 খ্রিস্টাব্দের 4 জুন ওয়াশিংটনের সামনে একটি শহর ওয়েস্ট ইন্ডিজ বাল্টিমোর নামে একটা জায়গা থেকে 306 জন মানুষের সাথে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। উল্লেখ্য, মানুষ ছাড়া ওই জাহাজে 11,000 টন ম্যাঙ্গানিজ ছিল। এই রাস্তাটা ছিল প্রায় 9 দিনের। জাহাজটি ভালোভাবে ব্রাজিলের উদ্দেশ্যে যাচ্ছিল। আবহাওয়া পরিষ্কার ছিল। জাহাজের তরফে জানানো আছে যে ওয়েদার ইজ ফেয়ার, অল ওয়েল। কিন্তু এটাই ছিল জাহাজের থেকে শেষ মেসেজ। এরপর ওই জাহাজের সাথে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎই এটাও নিখোঁজ হয়ে যায়। এটা সবাইকে অবাক করে দেয় যে ইউএস নেভির এত বড় যুদ্ধ জাহাজ কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে। কিন্তু এর থেকেও বড় ভয়ঙ্কর অবাক করার ঘটনা হলো 1881 সালে একটা 210 ফিট লম্বা জাহাজ ছিল এলেন অস্টিন নামে, যেটা লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। খুব সাধারণ ব্যাপার ছিল এই সময় এমন অনেক জাহাজ যেত, কিন্তু মাঝ রাস্তায় এলেন অস্টিনের একটা অচেনা জাহাজ দেখেন, যেটা বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশেই। বাইরে থেকে নর্মাল জাহাজের মতো মনে হলেও এটার ভেতরে কোনো মানুষ ছিল না, কোনো ক্রিউ ছিল না, অর্থাৎ কোনো ক্রিউ মেম্বার্সরা ছিল না। এবং এলেন অস্টিনের ক্যাপ্টেন ঠিক করে যে ওই জাহাজে পর তিনি যাবেন। এলেন অস্টিনের ক্যাপ্টেন ওই অজানা জাহাজটাকে খোঁজার চেষ্টা করে। অনেক দূরে স্পাই গ্লাস ব্যবহারের মাধ্যমে জাহাজের সন্ধান পাওয়া যায়। যখন ওই জাহাজে যান তখন দেখে আবারও ওই জাহাজে কোনো মানুষ ছিল না। যাদের ওখানে পাঠানো হয়েছিল তারা নিখোঁজ হয়ে যায়। তাদের সাথে কি হলো তা জানা। প্রথম দিন দুটি জাহাজ একই সাথে আসতে থাকে, কিন্তু একটা বিরাট ঝড়ে দুইজনের দিক পরিবর্তন হয়। তারপর ওই অজানা জাহাজটি আবার নিখোঁজ হয়েছে। আবারও ওটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাই আবারও ক্রিউ মেম্বারদের পাঠান। 2-3 দিনের মধ্যে ঝড় হয়, তারপর আবারও ওটি নিখোঁজ হয়ে যায়। তারপর এলেন অস্টিনের আসল মালিক সব কিছু শুনে এটি জার্মান কোম্পানির কাছে বিক্রি করে দেয়, যার নাম হয় মেটা। আর যে সমস্ত ঐতিহাসিক ঘটনার ঠিকমতো বিশ্লেষণ করা হয় না তাকে বলা হয় লিজেন্ডস বা আরবান লিজেন্ডস। আবার অনেক ন্যাশনাল থিঙ্কার্সরা মনে করেন যে এই বারমুডা ট্রায়াঙ্গেলটাও আসলে একটি লিজেন্ড। অনেক ঐতিহাসিক বলেন বা অনেক ইতিহাসবিদ বলেন যে হয়তো ওই বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চলে কোনো বিস্তৃত দানব রয়েছে, কিংবা আবার অনেক ভৌগোলিক কিংবা অনেক ঐতিহাসিক মনে করেন যে ওখানকার সমুদ্রটাই এমন সব কিছু নাকি তলিয়ে যায়। আবার কোনো ব্যক্তি মনে করেন যে ওখানে নাকি কোনো এলিয়ানের প্রাদুর্ভাব রয়েছে। তারা ওই সমস্ত জাহাজ, ওই সমস্ত প্লেনগুলিকে সমস্ত কিছু নিজের কাছে নিয়ে নেয়। আসলে পৃথিবীর যে নর্থ পোল আছে আর যে ম্যাগনেটিক নর্থ পোল আছে দুটো আলাদা পয়েন্ট। আর যখন আমরা কম্পাসের সাহায্যে নর্থ পোল দেখি তখন ম্যাগনেটিক নর্থ পোল দেখায়, কিন্তু প্রকৃত নর্থ পোল কিছুটা আলাদা হয়, যাকে জিওগ্রাফিক নর্থ পোল বলা হয়। যেখানে জিওগ্রাফিক আর ম্যাগনেটিক নর্থ পোলের মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং মানুষ যখন কম্পাসের ব্যবহার করেন, যেটা মানুষ করে আসছে, ওই জিনিসগুলো অ্যাকাউন্টে নেয়। কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখান থেকে কম্পাস এর জিওগ্রাফিক এবং ম্যাগনেটিক নর্থ পোল একই জায়গায় দেখা যায়। আর এই ঘটনায় যে স্থানে ঘটবে তাকে আমরা বলি কনক্লুশন তৈরি হতে পারে, কারণ বারমুডা ট্রায়াঙ্গেল খুবই স্যালো এরিয়া। আরও একটি পয়েন্ট যেখানে মনে করা হয় সমুদ্রের নিচে হয়তো মাটি উঁচু হয়ে রাখত, যেখানে জাহাজ ওপর দিয়ে যাওয়ার সময় দেখতে না পাওয়ার জন্য আটকে যেত। সমুদ্রের নিচে এমন কিছু বড় জায়গা আছে যেখানে মিথেন হাইড্রেট দেখা যায়। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টসে দেখেন যে মিথেন হাইড্রেটের বুদবুদের মাত্রা বেশি হলে জলের ঘনত্ব কমে গিয়ে জাহাজ ডুবিয়ে দিতে পারে, আটকে যেত। তারপর হ্যারিকেনের মাত্রা যদি দেখা যায়, সব থেকে কোনো দেশে হ্যারিকেনের মাত্রা বেশি হয় তো ফার্স্ট চায়না, সেকেন্ড ইউএসএ এবং থার্ড কিউবা। আর
কিউবার এই এরিয়াতে বিরাজমান ইউএসের আর একটা বন্দর, যেখানে হচ্ছে ফ্লোরিডা, অর্থাৎ জল ও বায়ুর এখানে তীব্রতা বেশি। আর এভাবেই বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে এত জাহাজ, এত প্লেন, এত বিমান এই বারমুডা অঞ্চলে নিখোঁজ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।